ওয়েলকাম গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ফিজিশিয়ান এইচডি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তা আমি তোমাদের দেখাবো ক্লাস টেনের ভৌত বিজ্ঞান আজকে থেকে শুরু করব। তো আমাদের ক্লাস টেনে ফিজিক্যাল সায়েন্সে ফার্স্ট চ্যাপ্টার আছে পরিবেশের জন্য ভাবনা। তো পরিবেশের জন্য ভাবনা, তাহলে সবার আগে আমরা জানবো পরিবেশ কাকে বলে। তা পরিবেশ বলতে কী বোঝে? আমাদের পারিপার্শ্বিক অঞ্চলসমূহের বাহ্যিক অবস্থা যা উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি, উন্নয়ন এবং প্রজননে প্রভাব বিস্তার করে। এক কথায় পরিবেশ হলো সেই উপাদানসমূহের সমষ্টি বা জীবের অস্তিত্ব রক্ষা। তাহলে পরিবেশের প্রধানটা কি? আমাদের চারপাশে পরিবেশ প্রধান হচ্ছে বায়ুমণ্ডল আমাদের। আর এই বায়ুমণ্ডলের দুটি উপাদান আছে, প্রধানত দুটি উপাদান, একটা গ্যাসীয় আর একটা জলীয় বাষ্প। তো গ্যাসীয় উপাদান আর জলীয় বাষ্প, একটা হচ্ছে গ্যাসীয় আর একটা 2 নম্বর জলীয় বাষ্প। তাহলে গ্যাসীয় উপাদানের মধ্যে আমরা আর কি দেখতে পাই? সরি। তাহলে আর গ্যাসীয় উপাদানের মধ্যে আমরা কি দেখতে পাই? চারটে প্রধান উপাদান আছে: নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে টেক্সট করি। নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন কত আছে? 78.09%। 78.09%। নাইট্রোজেনের পরেই কি আছে? অক্সিজেন। অক্সিজেন কত আছে আমাদের বায়ুমণ্ডলে? অক্সিজেন আছে 20.95%। অক্সিজেন কত আছে? 20.95%। আর তাছাড়াও কি আছে? আর্গন আর কার্বন ডাইঅক্সাইড। তা আর্গন কত আছে? আর্গন আছে 0.93%। আর আছে কার্বন ডাইঅক্সাইড কত আছে? 0.03%। আচ্ছা, এগুলো তো বায়ুর গ্যাসের উপাদানগুলো হলো। তা বায়ুমণ্ডলের আর একটা প্রধান উপাদান হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প তো আমরা জানি, মানে ওয়াটার ভেপার, যেটা জলের বিভিন্ন জলাশয় থেকে, কিংবা আমরা সাধারণত যে গরম জল করি, জলের বাষ্প হয়, সেই বাষ্প বাতাসে অনেক সময় মিশে থাকে। তো সেটা হলো জলীয় বাষ্প। তা প্রসঙ্গত উল্লেখ্য, স্থানভেদে বায়ুর উপাদানের মধ্যে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড আর ধূলিকণা প্রভৃতি বিভিন্ন খনিজ লবণের সূক্ষ্মকণা প্রভৃতিও পাওয়া যায়। শুধু যে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড কেবল এই করে নয়, তাছাড়া পরিবেশে আরও বিভিন্ন গ্যাসীয় উপাদান যে থাকে বায়ুমণ্ডলে, সেগুলোও পাওয়া যায়। তা এবার আমরা নেক্সট টপিক আসছি, যে বায়ুমণ্ডলের স্তর। আমাদের যে পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডল প্রধানত 6টি স্তরে বিভক্ত। তা 6টি স্তর, তার মধ্যে একবার সবার নিচে যেটা আছে পৃথিবীর কাছেই ট্রপোস্ফিয়ার, মানে যেখানে আমরা থাকি, ট্রপোস্ফিয়ার। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তা এইভাবে আমরা মনে রাখবো: ট্রপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, এক্সো, ম্যাগনেটো। আবার বলি: ট্রপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, এক্সো, ম্যাগনেটো।
আর সবার লাস্টে একটা করে স্ফিয়ার, সবার টাইটেল স্ফিয়ার। আর নাম ট্রপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, এক্সো, ম্যাগনেটো। তো সবার ট্রপো আছে, তারপর সবার টপে আমরা যেটা বলি দ্য ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটো, তারপরে স্তরে গেলেই তোমার মেসোর কথা তুমি মনে করে নেবে, মেসোস্ফিয়ার, থার্মোস, তারপরে মেসোকে পার করে গেলেই থার্মোস্ফিয়ার, গরম বেড়ে যেতে লাগবে। আর তারপরে এক্সোস্ফিয়ার, তারপর ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, তো এবার আমরা এক এক করে এই বায়ুমণ্ডলের স্তরগুলি সম্বন্ধে জানব। প্রথম স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। আর এই ট্রপোস্ফিয়ার কত থাকে? ট্রপোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত, 16 থেকে 18 পর্যন্ত এই বিস্তৃত যে প্রথম স্তরটি, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তো এই ট্রপোস্ফিয়ারে কি যত সব গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলকণা এই স্তরে হয়, মেঘ, ঝড়, বৃষ্টি সব এই স্তরে, এগুলো সব স্ট্র্যাটোস্ফিয়ারে যায় না, সব হচ্ছে ট্রপোস্ফিয়ারে। আর ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়, উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলের উষ্ণতা কমতে থাকে। উচ্চতা বাড়ার সাথে সাথে কি বায়ুমণ্ডলের উষ্ণতা কমতে থাকে। আর এই স্তরে যেহেতু ঝড় বৃষ্টি হয়, তাই এই স্তরকে কি বলে, ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর। তাহলে কি ট্রপোস্ফিয়ার নিয়ে কি জানলাম আমরা? ট্রপোস্ফিয়ার, তো এই স্তরের নাম কি, ক্ষুব্ধমণ্ডল, কারণ এখানে কি ঝড় বৃষ্টি হয়। ক্ষুব্ধমণ্ডল, মাউসে লিখছি তো, লেখা তো ভালো হচ্ছে না, পরে দেখি, তোমাদের জন্য একটা হোয়াইট বোর্ড অর্ডার দিয়েছি, তা এরপরে হোয়াইট বোর্ডেই পড়াবো, আপাতত হোয়াইট বোর্ডটা এখনও আসেনি। তো ক্ষুব্ধমণ্ডল, আর এই স্তরের বিস্তার কত, 16 থেকে 18 কিলোমিটার। ঠিক আছে, আর প্রত্যেক স্তরের ওপর দিকে স্থির উষ্ণতাযুক্ত অঞ্চল থাকে, মানে এই জায়গায় উষ্ণতা তো বাড়া কমা হয় না। সেই ট্রপোস্ফিয়ারের উপর দিকে, মানে যে জায়গাটার উষ্ণতা প্রায় -56 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই স্থির উষ্ণতার অঞ্চলকে কি বলে, ট্রপোপোজ। ট্রপোপোজ কি বলে, ট্রপোপোজ। ট্রপোপোজ তাকে কি বলে, ট্রপোপোজ বলে। তাহলে এবার আসি এর পরের পয়েন্টে, স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হলো, তাহলে এর পরের, ট্রপোস্ফিয়ারের পরে যে স্তরটি সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সেই স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ারের ওপর থেকে, অর্থাৎ 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরটা, সেটাই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, 20 থেকে 50 কিলোমিটার। তো এই স্তরে কি বাতাসের পরিমাণ কম থাকে, মানে ট্রপোস্ফিয়ারের থেকে একটু কম থাকে, আর ধূলিকণা, জলীয় বাষ্প প্রায় থাকে না বললেই চলে, তাই এখানে এই স্তরে কোনো মেঘ, ঝড়, বৃষ্টি হয় না। আর এই অঞ্চলকে কি বলে, শান্তমণ্ডল বলে। এই অঞ্চলের মেঘ, ঝড়, বৃষ্টি কিছু হয় না বলে এই অঞ্চলের আর এক নাম শান্তমণ্ডল। আর আর যে আমরা যে জেট বিমানগুলো দেখি না, অনেক সময় দেখবে আকাশের দিকে তাকিয়ে থাকলে দেখা যায় ওই দূরে একটা প্লেন যাচ্ছে, কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, আর তার প্লেনের পেছন দিক দিয়ে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটা অনেকক্ষণ ধরে এবারে লাইনের মতো দেখাচ্ছে, অনেক মানে ছড়িয়ে পড়ছে না, ধোঁয়াটা চট করে দেখা যাচ্ছে। তো তখন আমরা কি বুঝবো, তখন মানে বুঝবো প্লেনটা ট্রপোস্ফিয়ার না, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যাচ্ছে। তাই তোমাদের বইয়েও দেখবে লেখা আছে জেট প্লেনগুলি সহজেই এই স্তরে জেট প্লেনগুলি সহজেই চলাচল করে। তাই আর ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়, ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে, হ্যাঁ ট্রপোস্ফিয়ার বলছি, হ্যাঁ স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে যত যত ওপরের দিকে যায় তত উষ্ণতা বাড়তে থাকে। তাই আমরা ট্রপোস্ফিয়ারের দিকে ছিলাম, উপরের দিকে উষ্ণতা ছিল -56 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্ট্র্যাটোস্ফিয়ারে
সেই উষ্ণতা বেড়ে বেড়ে গিয়ে দাঁড়াবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কি স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে কি জানলাম? স্ট্র্যাটোস্ফিয়ার এর আর এক নাম কি? শান্তমণ্ডল। কি বলে? শান্তমণ্ডল। আর এই স্তরে যে একবার উপরের দিকে উষ্ণতা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই স্তরে কি জেট প্লেনগুলো চলাচল করে, জেট প্লেন। আর হ্যাঁ, প্রথমেই বলে রাখি এর উচ্চতা কত? 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে। আর একটা কথা বলে রাখি যে এই স্তরে কিন্তু ওজোনস্ফিয়ার দেখা যায়। ওজোনস্ফিয়ার মানে ওজোন স্তর। তা আমাদের বায়ুমণ্ডলে যে ওজোন গ্যাস আছে, যে ওজোন স্তর আছে, সে ওজোন স্তর কী করে? যে সূর্য থেকে আসা যে অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মিগুলি শোষণ করে নেয়। আর যে অতিবেগুনি রশ্মি যদি শোষণ না করে নেয়, যদি আমাদের গায়ে এসে পড়ে, তাহলে কিন্তু সেটা মারাত্মক ক্ষতি হবে আমাদের জন্য। অতিবেগুনি রশ্মি আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। সে শুধু অতিবেগুনি রশ্মি নয়, এক্স রে, ইউভি রে, গামা রে, আরও অনেক ক্ষতিকারক রশ্মি আছে যেগুলো আমাদের জীবগুলোকে ধ্বংস করে দিতে পারে। সেই হ্যাঁ, সেই রশ্মিগুলি শোষণ করে নেয় আমাদের এই ওজোন স্তর। তো বায়ুস্তরে যে স্তরটিতে, মানে স্ট্র্যাটোস্ফিয়ারে যে স্তরটিতে সেই ওজোন গ্যাস আছে, সেটাকে কি বলে? ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার। আর এই ওজোনোস্ফিয়ারের উষ্ণতা কত? 76 ডিগ্রি সেন্টিগ্রেড। তা এবার আমরা জানবো স্ট্র্যাটোস্ফিয়ারের পরের স্তর মেসোস্ফিয়ার। তা বলে কি ট্রপো, স্ট্র্যাটো, তারপরে মনে করে নেবে তোমার মেসোর কথা। তা এই এই স্তর মেসোস্ফিয়ার, এই স্তর কত? স্ট্র্যাটোস্ফিয়ারের পরে, অর্থাৎ মেসোস্ফিয়ার 50 কিলোমিটার থেকে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তার মানে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত এই মেসোস্ফিয়ার দেখা যায়। আর মেসোস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়? উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। ট্রপোতে কমতে থাকে, স্ট্র্যাটোতে বাড়তে থাকে, মেসোস্ফিয়ারে কমতে থাকে। এভাবে মনে রাখবে, একটাতে কমছে, একটাতে বাড়ছে। ট্রপোস্ফিয়ারে কমছে, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ছে, মেসোস্ফিয়ারে আবার গিয়ে কমছে। আর এই মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা মেসোস্ফিয়ারটাও বোঝাচ্ছি। মেসোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমা, সেই ঊর্ধ্বসীমায় এর উষ্ণতা কত? ঊর্ধ্বসীমায় এর উষ্ণতা হয়ে দাঁড়ায় -93 ডিগ্রি সেন্টিগ্রেড। ভুল বললাম, -93 ডিগ্রি সেন্টিগ্রেড। মেসোস্ফিয়ারে কত? -93 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কি মেসোস্ফিয়ার? মেসোস্ফিয়ার সম্বন্ধে এবার জানছি। মেসোস্ফিয়ার কত? মেসোস্ফিয়ার 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তর। আর মেসোস্ফিয়ারে কি হয়? উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। উচ্চতা যদি বাড়ে তাহলে কি হয়?
উষ্ণতা কমে, হাইট ইনক্রিজেস, তাহলে টেম্পারেচার ডিক্রিজেস। আর আর মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় যে স্থির উষ্ণতাযুক্ত অঞ্চল থাকে, যে ট্রপোস্ফিয়ার আমরা পড়েছি ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারে স্ট্র্যাটোপজ, আর মেসোস্ফিয়ারে তেমনি যে স্থির উষ্ণতাযুক্ত অঞ্চলটা থাকে সেটা কি বলে, মেসোপজ। মেসোপজ। আর মেসোস্ফিয়ারে একবারে টপ মোস্টে সবার উপরে যে স্তরটি থাকে সেটাকে মেসোপজ বলে। আর একবারে উপরে যে টেম্পারেচারটা দেখা যায় সেটা হচ্ছে -93 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আচ্ছা, তাহলে মেসোস্ফিয়ার নিয়ে আমরা জানলাম। তা মেসোস্ফিয়ারের পরে যে স্তরটি থাকে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের নাম শুনে বোঝা যাচ্ছে চরম তাপমাত্রা। থার্মো থার্মো মানে কি, তাপ, তাপ থেকে এসছে থার্মো, তার মানে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়ে। তেমনি দেখো একই ক্রমে যাচ্ছে, একটাতে কমছে, ট্রপোস্ফিয়ারে কমছে, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ছে, মেসোস্ফিয়ারে আবার কমছে, থার্মোস্ফিয়ারে বাড়ছে। তা থার্মোস্ফিয়ার কত, মেসোস্ফিয়ারের ওপরে, তার মানে 80 থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে এই স্তরটি, এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। আর এই থার্মোস্ফিয়ারে কি হয়, থার্মোস্ফিয়ারে এই স্তরের নিম্নাংশে বায়বীয় উপাদানগুলি সূর্যরশ্মির তেজস্ক্রিয় ক্ষুদ্র তরঙ্গ দ্বারা ধনাত্মক ও ঋণাত্মক আধানে ভেঙে যায়, তাই এই স্তরকে আয়নোস্ফিয়ার বলে। তা আয়নোস্ফিয়ার নাম শোনা হচ্ছে, এই স্তরের আর একটা নাম আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার, ঠিক আছে। তাহলে মেসোস্ফিয়ার নিয়ে জানলাম। তো এবার আমরা জানবো কি, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার লাল করে দিয়ে করে, তাহলে দারুণ লাগবে দেখতে, থার্মো নামের সাথে মানাবে। থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার কত, থার্মোস্ফিয়ার নিয়ে আমরা তাহলে কি জানলাম, থার্মোস্ফিয়ার এটা 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটি থার্মোস্ফিয়ার। আর এই থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার উষ্ণতা কত, 1250 ডিগ্রি সেন্টিগ্রেড। থার্মোস্ফিয়ার যেহেতু এত কিলোমিটার আর উচ্চতা বাড়ার সাথে সাথে তো উষ্ণতা বাড়ছে, তাই ঊর্ধ্বসীমার উষ্ণতা 1250 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ওপরের যে স্থির উষ্ণতা যুক্ত অঞ্চল সেটাকে কি বলে, থার্মোপজ। থার্মোপজ, থার্মোপজ। আর আর থার্মোস্ফিয়ারে কি জানলাম, এই স্তরকে আর এক নাম কি, আয়নোস্ফিয়ার, কারণ ধনাত্মক আধান ঋণাত্মক আধানে ভেঙে যায়, তো এটাকে কি বলবো, আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার, ঠিক আছে। আর এই স্তরে থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীপৃষ্ঠে ফিরে আসে, তাই আমরা রেডিও শুনতে পাই। তা যারা ধরো মাধ্যমিক এবার দেবে তাদের জন্য এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, প্লাস যারা অনেকেই এসে কম্পিটিটিভ এক্সাম দেয় তাদের জন্য এই টপিকটা বলছি ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক সময় সেখানেও আসে কম্পিটিটিভ এক্সামে, যে কোন স্তরে গিয়ে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীপৃষ্ঠে ফিরে আসে। বেতার তরঙ্গ রেডিও তরঙ্গ, সেই রেডিও তরঙ্গ কোথায়, থার্মোস্ফিয়ার। এখন তো মোবাইলের ইন্টারনেটের ব্যাপারটা তো আলাদা, ওটা অত একটা তো হয় স্যাটেলাইট দিয়ে, আর একটা কেবিলের মাধ্যমে। মোবাইলে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেটা কেবিলের মাধ্যমে। আর আমরা যেটা সকালবেলায় দাদুরা দেখবে রেডিওতে শোনে, আকাশবাণী, আমি আকাশবাণী বলছি, তা
সেই আকাশবাণী মানে রেডিও তরঙ্গ সেই থার্মোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। আর এই অঞ্চলেই আর একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে মেরুজ্যোতি। মেরুজ্যোতি তোমরা ভূগোলে পড়েছো, যে মেরুজ্যোতি ওটা আমার নর্থ পোল আর সাউথ পোলে দেখা যায় মেরুজ্যোতি। সেই সম্বন্ধে আমি এখন ডিটেলসে কিছু বলছি না। নর্থ আর সাউথ পোলে ওই দেখা যায় মেরুজ্যোতি, আর এই স্তরেই কি মেরুজ্যোতি দেখা যায়। এটা তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? থার্মোস্ফিয়ারে। থার্মোস্ফিয়ার হয়ে গেল। থার্মোস্ফিয়ারের পরবর্তী স্তর সেটা হচ্ছে কি এক্সোস্ফিয়ার। সেই এক্সোস্ফিয়ার তার মানে থার্মোস্ফিয়ারের উপরে 500 থেকে 1200 কিলোমিটার 500 থেকে 1200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটি হলো এক্সোস্ফিয়ার। তারা ভুল বললাম তোমাদের, 500 থেকে এটা 1200 হবে না, এটা 750 হবে। 500 থেকে 750, তার মানে প্রায় 250 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত, 500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তার মানে 250 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটি নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। আর এক্সোস্ফিয়ার আর কি আমরা পড়বো এক্সোস্ফিয়ার। তাহলে এক্সোস্ফিয়ার তাহলে কি বায়ুমণ্ডলের ওপরে যে 500 থেকে, বায়ুমণ্ডলের উপরে বলছি, থার্মোস্ফিয়ারের ওপরে 500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটি, এটা হচ্ছে কি এক্সোস্ফিয়ার। কালারটা চেঞ্জ করুন, ওখানে একই কালারে হচ্ছে। থার্মোস্ফিয়ারে তো উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। যে থার্মোস্ফিয়ারে যখন যেহেতু আমরা পড়েছি একটাতে কমছে একটাতে বাড়ছে, থার্মোস্ফিয়ারে কি বাড়ছে, থার্মোস্ফিয়ারের পরের স্তর এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কি উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমছে, হাইট ইনক্রিজেস, তাহলে কি টেম্পারেচার ডিক্রিজেস। উচ্চতা বাড়ছে, উষ্ণতা কমছে। আর এই স্তরের উষ্ণতা, আচ্ছা তোমাদেরকে বলে রাখি, থার্মোস্ফিয়ারের যে ওপরের স্তরের উষ্ণতা প্রায় 1250 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই স্তরের আচ্ছা সরি ভুল বললাম, এক্সোস্ফিয়ারে কি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, এক্ষেত্রে একটু আলাদা। আমি এটা ভুল বলে দিয়েছি যে এটা এক্সোস্ফিয়ার, এখানে কি হ্যাঁ অন্য এই আগের স্তরগুলোতে তো দেখছি একটা কমছে একটা বাড়ছে। তাই এক্সোস্ফিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, এক্সোস্ফিয়ারের ক্ষেত্রে উষ্ণতা বেড়ে যাচ্ছে, থার্মোস্ফিয়ার উষ্ণতা বাড়ছে, এরপর যত উপরে উঠছে উষ্ণতা বাড়ছে। তাই এক্সোস্ফিয়ারে কি উষ্ণতা বেড়ে যাচ্ছে, তা হাইট বাড়ার সাথে সাথে উষ্ণতা কমছে না, উষ্ণতাও বাড়ছে। হাইট বাড়ার সাথে সাথে উষ্ণতা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই স্তরের তাপমাত্রা কত? থার্মোস্ফিয়ারে আমরা উচ্চ স্তরের তাপমাত্রা দেখেছি 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, এই স্তরের কত 1200 থেকে 1600, মানে বেড়ে বেড়ে লাস্ট অবধি 1600 অবধি হচ্ছে, 1600 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। 1200 থেকে 1600 মানে উপর স্তরের এর তাপমাত্রা হচ্ছে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই স্তরের মূলত অক্সিজেন দ্বারা গঠিত, আর সামান্য পরিমাণে হাইড্রোজেন ও হিলিয়াম দেখা যায়। তাই এই এক্সোস্ফিয়ার কি বেশিরভাগটাই অক্সিজেন দ্বারা গঠিত, আর সামান্য কি হাইড্রোজেন আর হিলিয়াম দেখা যায় এই স্তরে, ঠিক আছে। এবার এর পরের স্তর আমরা বলছি ম্যাগনেটোস্ফিয়ার, তার মানে এক্সোস্ফিয়ার 750 কিলোমিটার থেকে তারা, আর এর উপরের স্তরটা আমরা যতদূর অবধি আর বায়ু বিস্তৃত, খুবই হালকা স্তর ম্যাগনেটোস্ফিয়ার। আর এই স্তরে কি
এই স্তরে সমস্ত বায়বীয় উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে। যেহেতু ম্যাগনেটোস্ফিয়ার নাম শুনে বুঝতে পারছো, আয়নিত অবস্থায় থাকে এই স্তরের সব উপাদানগুলি। আচ্ছা, এবার এগুলো মুছে দিই। এবার ফ্রেশ করে দেখাচ্ছি ম্যাগনেটোস্ফিয়ার। কী কালার দিই? বেগুনি কালার। ম্যাগনেটোস্ফিয়ারকে বেগুনি কালার দিয়ে বোঝাই। ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। আর এক্সোস্ফিয়ার থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত, তার মানে 700 থেকে প্রায় কত হবে, প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটি। এই স্তরটির নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আর এই স্তরে সমস্ত বায়বীয় উপাদান কি আয়নিত অবস্থায় থাকে, আয়োনাইজড লিখে দিই, সমস্ত বায়বীয় উপাদান আয়নিত অবস্থায় থাকে। আর অধিক উচ্চতায় উপাদানগুলি বলয় আকারে থাকে, মানে বলয় আকার মানে কি রিং, অধিক উচ্চতার কি আয়নগুলি রিংয়ের আকারে থাকবে। আর এই বলয়গুলিকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়। আর এই বলয়গুলিকে কি বলা হয়? ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। আর আর ম্যাগনেটোস্ফিয়ার নিয়ে যদি উষ্ণতার কথা বলি, তা এটা যে বায়ুমণ্ডলের স্তর সেটা বলা যায় না। আর এই স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় থাকে, দেখা যায়। আর এই স্তর কি, এই স্তরে বিভিন্ন সৌরঝড় আর কসমিক রেডিয়েশন এসে ধাক্কা পায়নি, এইগুলো এর ক্ষতিকারক প্রভাবগুলো তারপরে পৃথিবীতে আসতে পারে না ম্যাগনেটোস্ফিয়ারের জন্য। ঠিক আছে, এবার আচ্ছা, ক্যামেরাটা মনে হয় ঠিক ছিল না, তাই একটু ঠিক করে দিলাম, ওপরটা কেটে যাচ্ছিলো। তো এবার সবাই তো দেখতে পাচ্ছ আশা করি। তো আচ্ছা, এবার তোমাদের বোঝাচ্ছি উচ্চতা ভেদে উষ্ণতা ও চাপের তারতম্য। তা আমরা যে সব স্তরে পড়লাম, এক স্তরে উষ্ণতা, এক স্তরে উচ্চতা বাড়ছে তো উষ্ণতা কমছে, তা আরেক স্তরে উচ্চতা বাড়ছে তো উষ্ণতা কমছে, সেটা কীভাবে হচ্ছে বোঝাচ্ছি। এটা, তার প্রথমে আমরা বলে রাখি, সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে। আর এই তাপ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না। যে সূর্য থেকে যে ডাইরেক্ট রেটা আসছে, সেই রেটা ডাইরেক্ট বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না। কি হয়, সেই রশ্মিটা সবার আগে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং ভূপৃষ্ঠ থেকে পরিচালন পদ্ধতিতে বায়ু উত্তপ্ত হয়। ব্যাপারটা বুঝিয়ে দিই। ধরো এই হচ্ছে ভূপৃষ্ঠ, সূর্যের রশ্মি আসছে, ডাইরেক্ট যে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে তা নয়, এই ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু সেইটা আগে উত্তপ্ত হচ্ছে এবং পরিচালন স্রোতের মাধ্যমে, তার মানে এই যে বায়ুটা, এই হাওয়াটা এবার কি উষ্ণতা বাড়ার সাথে সাথে বায়ু হালকা হয়, তার জন্য সেই হালকা বায়ু উপরে চলে আসছে, এই বায়ুটা উপরে চলে আসছে। আর উপরে যে শীতল বায়ু সেটা আবার ভারী হওয়ার কারণে নিচে চলে আসছে। তা এইভাবে উত্তপ্ত বায়ু, ভূপৃষ্ঠের কাছের বায়ু উত্তপ্ত হচ্ছে, উপরে যাচ্ছে, আবার উপরে শীতল বায়ু আবার নিচে চলে আসছে, এইভাবে বায়ুমণ্ডল গরম হয়। তাহলে আমরা স্বভাবত বুঝতেই পারছি যে ট্রপোস্ফিয়ার, যেহেতু ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর কোনটা? ট্রপোস্ফিয়ার। তাই ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে, এটাই হচ্ছে কারণ। আর ট্রপোস্ফিয়ারের উপরেই কি থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এর পরেরটাতে কী হবে, ওপরে যেহেতু শীতল বায়ু আছে, শীতল বায়ুর সংস্পর্শে নিচে শীতল, নিচে তুলনামূলকভাবে শীতল, আর ওপরে উষ্ণ বায়ু, নিচে কি শীতল আর ওপর দিকটা উষ্ণ। তো এইভাবেই হয় বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য। তো বুঝতে পারলে। আর ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়, বায়ু যত নিচের দিকে থাকে তত বাতাসে ধূলিকণা, জলীয় বাষ্প
বেশি থাকে। আর এই ধূলিকণা জলীয় বাষ্প কি তাপ শোষণ করে নেয়, তাপ শোষণ করে নেয়, এর ফলে নিচের বায়ু কি হয়, গরম থাকে, নিচের বায়ু গরম থাকে। আর নিচেই তো জানি সব মানুষজন, ঘর বাড়ি, গাড়ি ঘোড়া সব এই নিচের স্তরে চলে, তাই যত নিচে জায়গাটা আমাদের গরম, ভূপৃষ্ঠের কাছাকাছি। আর একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি যে প্রতি কিলোমিটার যদি উপরে উঠি, তো এমন তো একটা মেজার আছে। এখন অনেকেই কমেন্টে বলবে যে স্যার আপনি তো বললেন যে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে প্রথম ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে, তাহলে কী কী হারে কমতে থাকে? তো সেটাও বলে রাখি, প্রতি কিলোমিটার মানে 1 কিলোমিটার উঠলে তাপমাত্রা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে। ঠিক আছে, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট পয়েন্ট। আর সেই জন্যই এভারেস্ট আর বুঝতেই পারছো 20 কিলোমিটার পর্যন্ত, এভারেস্টের হাইট তো 20 কিলোমিটার নয়, প্রায় 8,000 মিটার ওইরকম উচ্চতা, তার জন্যই এভারেস্টের চূড়ায় বরফ জমে থাকে। এই সময় অনেক প্রশ্ন আসতে পারে এখান থেকে, কম্পিটিটিভ এক্সামে হোক কিংবা মাধ্যমিকের ক্ষেত্রে হয়, পাহাড়ের উচ্চতায় মানে এভারেস্টের চূড়ায় বরফ কেন জমে? এই কারণে, কারণ উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে, তার জন্য। আর হ্যাঁ, আমরা তো পড়েইছি ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে ওপরের দিকের উষ্ণতা কত হয়, -53 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তাহলে 6.5 ডিগ্রি করে কমে, তার মানে নিচের যে উষ্ণতা, তাহলে উপরে গিয়ে 8 কিলোমিটার যদি ধরো আমরা উপরে উঠছি, তাহলে উপরে উঠে তাহলে তাপমাত্রা কত হবে? যদি ধর নিচের তাপমাত্রা ধরে নিই 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে উপরে গিয়ে ধরো 8 8 × 6 কত হয়, 48, +0.5 আছে, তার মানে 6.5, তার মানে প্লাস 4, 48 +4, তার মানে অ্যাপ্রক্স 52 ডিগ্রি সেন্টিগ্রেড, এরম করে 52 ডিগ্রি সেন্টিগ্রেড এতটা তোমার তাপমাত্রা কমবে। তার মানে ধরো উপরে গিয়ে তোমার তাপমাত্রা কত দাঁড়াবে, অ্যাপ্রক্স -52 থেকে 20 বাদ দিলে তো -32, -30। তার মানে অত -30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হবে, জলই থাকবে নাকি? -30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তো সেখানে তো জল বরফ হবেই। তো এই জন্যই এভারেস্টের চূড়ায় কিংবা যে হিমালয় পর্বত আছে, উঁচু উঁচু পর্বত, তার চূড়ায় বরফ জমে। তা আশা করি তোমরা বুঝতে পারলে। তা বেশি বড় করব না। তা আজকের পাঠে আমরা বায়ুমণ্ডলের এই স্তরগুলোই জানলাম। এর পরের পাঠে আমরা কী করব, ওজোন স্তরের সৃষ্টি ধ্বংস কী করে হচ্ছে সেই সব আমরা পড়ব। আর ওজোন স্তরের সাথে সাথেই আর একটা পড়ে নেব গ্রিন হাউস এফেক্ট আর বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে, তাহলে আজকের মতো রাখি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও টিপে দিও। আর যদি কোথাও কনফিউশন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে। তা কমেন্ট বক্সে জানালে কি আমি তাহলে পরের ভিডিওতে তোমার সেই কনফিউশন আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আর পরিবেশের জন্য ভাবনা, এরপরেই আমরা পরের চ্যাপ্টার আছে গ্যাসের আচরণ। তা খুব তাড়াতাড়ি হোয়াইট বোর্ডটা আসুক, অর্ডার দিয়েছি, তখনই শুরু করে দেবো আমরা গ্যাসের আচরণ। আর যারা যারা এবার মাধ্যমিক দিলে যদি কেউ থাকে জিজ্ঞেস করো তো কেমন হলো, আর তাদের কাছ থেকে এবার কোশ্চেনটা নিয়ে নেবে, তাহলে এবার কি আসবে সেটা তো জানতে তাহলে সুবিধা হবে। ঠিক আছে, রাখি। ওকে, গুড বাই।